বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। কি কি বলেন তো? সিনট্যাক্স আর হচ্ছে জ্যাম্প ইনস্টলেশন, তাই না? সো গত ক্লাসে আমরা সিনট্যাক্স এবং জ্যাম্প ইনস্টলেশন নিয়ে কথা বলছিলাম। এই বিষয়গুলো কম বেশি সবারই জানা আছে, তারপর আমরা আরেকবার করে নিলাম আর কি, আমরা রিফাইন করে নিলাম। সো আজকে আমরা ভেরিয়েবল এবং অপারেটর প্র্যাকটিস করব, পারলে আমরা স্টেটমেন্টও কভার করার চেষ্টা করব। সো প্র্যাকটিস করার জন্য সবাই এনভায়রনমেন্ট রেডি করে ফেলেন, যেখানে প্র্যাকটিস করবেন। আমরা প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে, আমাদের যেহেতু পিএসপি স্ক্রিপ্ট রান করাতে হবে, সো ডেফিনেটলি আমাদের একটা সার্ভার লাগবে। প্রথমত আমরা আমাদের সার্ভারটাকে রান করে নিচ্ছি, খেয়াল করবেন। অ্যাপাচি সার্ভিসটাকে রান করে নিচ্ছি। অ্যাপাচি সার্ভিসটা সবাই রান করে নেন। রান করে নেওয়ার পর এবার আমরা নেটবিনসের থ্রুতে আমরা একটা পিএসপি ফাইল তৈরি করে নিচ্ছি। সো ধারাবাহিকভাবে যেহেতু আমরা কাজ করব, সো আমরা আর একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিচ্ছি ডে18 নামে। ডে18 এর মধ্যে আমরা একটা পিএসপি ফাইল নিয়ে নিচ্ছি। আমরা একে বলবো variable.php, variable.php, বিকজ গত ক্লাসে আমরা পিএসপি সিনট্যাক্স নিয়ে কথা বলছিলাম। পিএসপি কিভাবে লিখতে হবে, কোথায় লিখতে হবে, ফাইলের এক্সটেনশন কি হবে, তারপর কিভাবে HTML এর মধ্যে আমরা পিএসপি লিখতে পারি, কিভাবে পিএসপির মধ্যে আমরা HTML লিখতে পারি। হ্যাঁ, এই বিষয়গুলোর উপরে আমরা গত ক্লাসে করছিলাম, প্র্যাকটিস করছিলাম। সো আমি প্রথমে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিলাম, তারপর একটা ফাইল নিলাম variable.php নামে। এবার আমাদের টার্গেট হচ্ছে যে এই ফাইলটার আউটপুট আমরা নিয়ে আসবো ব্রাউজারে। কেন আসবে না? কারণ হচ্ছে আমাদের পোর্টটা চেঞ্জ করা ছিল, তাই না? 8080 ছিল। সো bdjobs lict variable.php, হ্যাঁ, এটাকে আমরা এভাবে রান করে নিচ্ছি আর কি। আপনাদের গ্রুপের অ্যাডমিন কি সজীব না? সজীব আছে, ঠিক আছে। যাই হোক, সো সজীবকে ফোন তো ডেফিনেটলি দিতে পারেন, বাট আপনাদের কাছে শফিউল আলম স্যারের নাম্বার নেই? স্যারকে একটা ফোন করে বলবেন যে স্যার আমরা ভিডিওটা পাচ্ছি না, তো ভিডিওটা একটু আপলোড করে দেন। আমরা ওই 5:30টার মধ্যে ভিডিওটা স্যারকে দিয়ে দিই, 5:30টার মধ্যে। আমি রাতে অবশ্য মেসেজ করছিলাম, কিন্তু 5:30টার মধ্যে ফোন দিতে হবে। মেসেজ রাতে উনি ফোন দিতে বারণ করছিলেন, কারণ 9টার পরে। 9টার পরে হয়েছে, তার আগে করে আসলেন তো। সো ঠিক আছে, সমস্যা নাই। আর ভিডিওটা ও লাগবে, আমাদের দরকার। সো ক্লাসে একটু প্র্যাকটিস করেন সবাই। তো সবাই কি এনভায়রনমেন্ট রেডি করে ফেলছেন? সবথেকে ভালো হয় আপনি যদি আপ করে দেন, অথবা আমার কাছে দিলে। আমি আসলে এটা বুঝতে পারছি বিষয়টা। সো আপনি একটা কাজ করেন, তাহলে আপনি শফিউল স্যারকে ফোন করে বলেন যে আমার কথা বলেন যে উনি যেন ওনাকে বলেন, উনি যেন বলে দেয় আমাকে, আমি যেন ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিই, এটা বলবেন, ঠিক আছে? আপনি একটু বলে দিলে ভালো হবে। ওকে, সো নাইস। দেখেন, তাহলে আমরা এবার কিন্তু এভাবে পিএসপির ফাইল একটা তৈরি করে নিলাম এবং তার আউটপুটটা ব্রাউজারে নিয়ে আসলাম। সো আমরা ভেরিয়েবল নিয়ে কথা বলবো এখন। সো ভেরিয়েবল কি আমরা সবাই জানি, কন্টেইনার, পাত্র টাত্র, তাই না, অনেক কিছু। সো ভেরিয়েবলকে বলা হচ্ছে একটা মেমোরি লোকেশনের নাম।
ভেরিয়েবল হচ্ছে মেমোরি লোকেশনের নাম, যেখানে অনেকগুলো ডেটা থাকবে এবং ভেরিয়েবলের মান কি পরিবর্তনশীল। সো পিএসপিতে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য 3টা মেজর রুলস এবং 3টা স্ট্যান্ডার্ড রুলস আছে, আমরা জানি সবাই, তাই না? মেজর রুলসগুলো কি কি বলেন তো? Variable name starts with $sign. So PHP তে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য 3টা মেজর রুলস এবং 3টা স্ট্যান্ডার্ড রুলস আছে। সো মেজর রুলস গুলো বলার চেষ্টা করতেছি। যে রুলস গুলো ভায়োলেট করলে সেটা আর ভেরিয়েবল হবে না। এই বিষয়গুলো খুব ছোট ছোট ইস্যু, আমরা সবাই কম বেশি জানি, বাট তারপরও এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যখন কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, আপনার টার্গেট হওয়া উচিত কি যে 3 মাসে আপনি পিএইচপি শিখেই যাবেন। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। সো ওই জায়গাটা যদি ফোকাস রাখতে চান তাহলে কিন্তু সবকিছু একটু সিরিয়াসলি দেখতে হবে। সো ভেরিয়েবলের নামটা স্টার্ট হয় হচ্ছে $সাইন দিয়ে, এবং ভেরিয়েবলের নাম কি হতে পারে? স্মল a টু জেড, ক্যাপিটাল A টু ক্যাপিটাল জেড, 0 to 9 এবং আন্ডারস্কোর, তাই না? আমরা এই কয়টা জিনিস দিয়ে কি করতে পারি? ভেরিয়েবলের নাম দিতে পারি। যদি এভাবে লিখে দিই, should be small a to z, capital A to z, 0 to 9 এবং আন্ডারস্কোর। সো ভেরিয়েবলের নাম আমাদের এগুলো হইতে হবে: ছোট হাতের A থেকে Z পর্যন্ত, বড় হাতের A থেকে Z পর্যন্ত, 0 থেকে 9 এবং কি আন্ডারস্কোর। এবং 3 নম্বর রুলসটা কি? নো নাম্বার in first। মানে শুরুতে কোনো নাম্বার হওয়া যাবে না। এই 3টাকে বলা হচ্ছে কি মেজর রুলস। সো তার মানে আমরা যদি এই 3টা রুলস ফলো করে এভাবে একটা ভেরিয়েবল করতে চাই, আমি যদি বলি $সাইন দিলাম, এবার ভেরিয়েবলের নাম দিতে বলছি, আমি বললাম a ইকুয়াল টু বললাম 10, তাহলে কি হচ্ছে? এই এটা কি একটা ভেরিয়েবল হয়ে গেল। এবার যদি বলি $সাইন b, এটাও কি একটা ভেরিয়েবল। এবার যদি বলি $সাইন a b, এটাও কি একটা ভেরিয়েবল, তাই না? এবার যদি বলি $সাইন 90a, দেখেন এটা কিন্তু ভেরিয়েবল না। সো প্রোগ্রামটা কম্পাইল করার আগেই কিন্তু নেটবিনস এডিটর আমাকে বলে দিচ্ছে যে এখানে একটা গন্ডগোল আছে। আমি যখন কার্সার নিয়ে যাচ্ছি, সে কি বলতেছে? ইন্টিজার আনএক্সপেক্টেড, ইন্টিজার 19। সো এভাবে কিন্তু কাজটা, তার মানে শুরুতে আমাদের কোনো সংখ্যা হচ্ছে না। আমরা সর্বোচ্চ কি করতে পারি? আন্ডারস্কোর দিতে পারি। আপনি বিভিন্ন জায়গায় এই ধরনের কোশ্চেনের সম্মুখীন হতে পারেন যে পিএইচপিতে ভেরিয়েবল ডিক্লেয়ার করার মেজর রুলসগুলো কি কি। আশা করি তখন পারবেন না, পারবেন। তাহলে হ্যাঁ, এগুলো তো ওই যে আমি তো এখানে বলেই দিলাম, এই যে A to Z, 0 to 9 আন্ডারস্কোর, এই কয়টার মধ্যে ভেরিয়েবল নাম হইতে হবে। কারণ আমি যদি বলি যে $সাইন @ এটা তো ভেরিয়েবল হবে না। তারপর $সাইন হ্যাশ, এটাও ভেরিয়েবল হবে না। সো $সাইন ডট, এগুলো স্পেশাল সাইন, এগুলো ভেরিয়েবল হবে না। ভেরিয়েবলের নামের মধ্যে কি কি হতে পারবে সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে ভাবে। এখন আমরা যখন কোন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যেমন A একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, B একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, AB একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। সো এই ভেরিয়েবল ডিক্লেয়ার করার উদ্দেশ্যটা কি? যখন আমরা ছোটবেলা
তাই না? ওই যে আপনারা বিভিন্ন পাটিগণিত অঙ্ক করছেন যে পিতার বয়স এত হলে পুত্রের বয়স কত, করছেন না এগুলা? তো প্রথমে কি করা হয়তো, ধরি পিতার বয়স এক্স বছর, তাহলে ওই এক্সটাই কি ধরাধরি, ওইটাই কি ভেরিয়েবল। সো ভেরিয়েবল অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক। ভেরিয়েবলের উপর বেস করে কোনো একটা কাজ করা হয়। আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, শিখে লাভটা কি? লাভটা হচ্ছে যে আপনি কোনো একটা সমস্যার সমাধান করবেন। সমস্যাটা কি? যে এক ভদ্রলোক তার কোম্পানির মার্কেটিংয়ের জন্য একটা ওয়েবসাইট বানাবে বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাবে হিসাব নিকাশ রাখার জন্য। এটা একটা সমস্যা তার, সে এটা করতে পারতেছে না, তো সমস্যার সমাধান কিন্তু আপনি দিবেন। এখন ঘটনা হচ্ছে ওই সমস্যার সমাধান তো ডেফিনেটলি করবেন, সো কিছু ইনফরমেশন ম্যানেজ করতে হবে না? যে কোনো ওয়েবসাইট বা যে কোনো সফটওয়্যারের কাজ কি বলেন তো? কিছু ইনফরমেশন ম্যানেজ করা না? আমার কথা কি শুনতেছেন? আমি বলবো না বুঝতেছেন কিনা, কারণ শুনেন, বুঝতে হবে না। বুঝতে পারছেন? জুবাইর কই গেছিলেন গতকাল? বাড়ি থেকে আসলেন? ভালো আছে তো নাকি? ভালো আছে তো? হ্যাঁ, আচ্ছা, গুড। সো কি বলতেছিলাম বলেন তো, ভুলে গেলাম। হ্যাঁ, সো তার মানে ভেরিয়েবলটা কি করে? কোন একটা ইনফরমেশন নিয়ে কাজ করে। ভেরিয়েবলের মধ্যে আমি কোন একটা তথ্য রেখে তারপর বেস করে কোন একটা প্রবলেমের সলিউশন করব। আপনাদের উপস্থিতি তো কম কিসের জন্য? আপনাদের কনসেন্ট্রেশন নাই ক্লাসের মধ্যে, ঠিক আছে? কি চিন্তা করতেছেন বলেন তো, একটু শেয়ার করেন, আমি একটু শুনি। আমার এগুলো বলতে আর ভালো লাগে না, ঠিক আছে? সেই যে দেশ স্বাধীন হওয়ার পর থেকে বলতে আছি বঙ্গবন্ধুর আমি একসাথে, সে তো গেছে, আমার রেখাই গেছে আর কি। বলেন, এই ছেলেটা কই? আপনাদের ক্লাস 8:30, এখন বাজে 9:18। আসবে 11টার মধ্যে, চলে আসবে না? 11:30 মধ্যে। না, আমি তো আজকেও লেট করে আসছি। আমি আসছি 9টা কততে আসলাম, 9:40 না 40-এ আসছি। সরি, 8টা। উনি আসতেন 9:30, তো সবার ধারণা 1 ঘন্টা পরে ক্লাস শুরু। আর কেউ মানে ঘুমানোর পরে তো সবাই চায় যে একটু দেরি করে যাইতে। আস্তে আস্তে ইন্ট্রো করো। কি চিন্তা করতেছেন বলেন তো? হানিফ কি চিন্তা করতেছেন বলেন? জানেন না? আচ্ছা, তারপরে আর কি বলবেন? সঞ্জয় কি চিন্তা করতেছেন বলেন? আপনার নাম কি? জি, আরে ডাক নাম বলেন। রেশা, এশা। আচ্ছা, এশা, আপনি কি চিন্তা করতেছেন বলেন? চলতেছিল। এখন কি আছে এটার মধ্যে? এটাই দেখতেছেন। আচ্ছা, সো ভেরিয়েবল যখন আমরা ডিক্লেয়ার করি কোনো একটা প্রবলেম সলিউশন করার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। তো ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করা হয়, ভেরিয়েবলের উপর কোনো একটা মান রেখে কাজ করার জন্য ডিক্লেয়ার করা হয় আর কি। তার অর্থাৎ ভেরিয়েবলের উদ্দেশ্য হচ্ছে যে এর মধ্যে কিছু একটা থাকবে। এখন ভেরিয়েবলের মধ্যে কি থাকবে? ভ্যালু। সো ভ্যালু উপর বেস করে ভেরিয়েবলের ডেটা টাইপটা সেট করা হয়। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন সি বা C++ বা জাভা, যখন কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, ভেরিয়েবলের আগে তার ডেটা টাইপটা বলে দিতে হয়।
তাহলে আমরা যখন পিএসপি তে ভেরিয়েবলের কথা বলতেছি তখন ভেরিয়েবলের ডাটা টাইপটা কি হবে সেটা আমাদের বলা দরকার না? সো আমি যদি বলি যে এটা একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম, এবার ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয় কিসের জন্য? ডেফিনেটলি কোনো একটা ইনফরমেশন রাখার জন্য। সো আমি এই ভেরিয়েবলের মধ্যে কোনো একটা ইনফরমেশন রাখবো। কি রাখলাম? সমান সমান 10। এটা একটা তথ্য, ইনফরমেশন, ডেটা। এটা কি? এখন তাহলে এই ডেটাটা এই ভেরিয়েবলটার মধ্যে আছে। সো ভেরিয়েবলটার একটা ডেটা টাইপ থাকে, যে ভেরিয়েবলের মধ্যে কি ধরনের ডাটা থাকতে পারে তার উপর বেস করে ডাটা টাইপ সেট করা হয়। সো আমাদের পিএসপিতে যেটা হয় সেটা হচ্ছে যে ভেরিয়েবলের ডেটা টাইপটা বলে দিতে হয় না, তাই না? ভ্যালুর উপর বেস করে ডেটা টাইপটা অটোমেটিক্যালি সেট হয়ে যায়। একটা জিনিস খেয়াল করেন সবাই, দেখেন আমি একটা ভেরিয়েবল, এর মধ্যে কি রাখলাম? 10। এবার যদি এখানে এসে কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দেই, দেখেন এই যে একটা ভেরিয়েবল, এর আগে কি লেখা আছে? ইন্টিজার। তার মানে এটা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। এবার আমি এখানে এভাবে এর মধ্যে লিখে দিলাম যে বিডি জবস। এবার এটা কি হয়ে গেছে? স্ট্রিং হয়ে গেছে। খেয়াল করছেন? এটা কিন্তু এবার স্ট্রিং হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি সালিম ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমরা রেজিস্ট্রেশন সবাই করার জন্য সময় দেওয়া হলো, সবাই করে ফেলছেন, গুড। এবার আমরা ভেরিয়েবল নিয়ে কথা বলতেছিলাম। সো ভেরিয়েবলের মধ্যে যখন আমি কোনো একটা স্ট্রিং রাখতেছিলাম, সো ভেরিয়েবলের ডেটা টাইপটা আসতেছিল স্ট্রিং। এবার খেয়াল করেন, আমি যখন ভেরিয়েবলের মধ্যে 12.25 রাখবো, এবার দেখি কি আসে, রিয়েল। আবার আমি যখন এখানে রাখবো ট্রু, এবার চেক করে কি আসে, বুলিয়ান আসছে, তাই না? সো এই 4 টাইপের ভ্যালু ছাড়া অন্য কোনো টাইপের ভ্যালু কি রাখা সম্ভব? একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ, আর একটা হচ্ছে স্ট্রিং। এই সিঙ্গেল কোটেশনের মধ্যে নাম হতে পারে, এখানে তো যে কোনো কিছু হতে পারে সিঙ্গেল কোটেশনের মধ্যে। আর একটা হতে পারে কি, বুলিয়ান। তো চিন্তা করে দেখেন তো আর কোনো ভ্যালু কি হতে পারে এই 4 টাইপের ভ্যালু ছাড়া? পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, একটা হচ্ছে কি স্ট্রিং, আর একটা হচ্ছে আপনার বুলিয়ান, বুলিয়ান ভ্যালু। সো এই 4 টাইপের ভ্যালু ছাড়া সাধারণত আসে না আর কি। হ্যাঁ, তাহলে এই 4 টাইপের ভ্যালু আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। এই জন্য পিএসপিতে ডেটা টাইপ এখানে বলা হচ্ছে 4 ধরনের আর কি। যদিও আপনারা পিএসপি ম্যানুয়ালে দেখবেন আরো বেশি আছে, বাট ভ্যালুর উপর বেস করে ডেটা টাইপ পিএসপিতে 4 ধরনের বলা হয়ে থাকে আর কি। একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে রিয়েল, একটা হচ্ছে স্ট্রিং, আর একটা হচ্ছে বুলিয়ান। সো এটা ছিল হচ্ছে আমাদের ভেরিয়েবল বিষয়, ভেরিয়েবলের ডেটা টাইপ, ভেরিয়েবলের মেজর রুলস। এবার যে বিষয়টা বলতে সেটা হচ্ছে ভেরিয়েবলের স্ট্যান্ডার্ড রুলস। এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি ভালো ওয়েব ডেভেলপার হতে চান, এটার কোনো বিকল্প নাই। যদিও আপনাদের এখন ভালো লাগবে না যে কথাগুলো বলবো, আশা করি। সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড রুলস, এটা মানতে হবে। না মানলে কোনো সমস্যা নাই। এটা তৈরি করে দিচ্ছে যারা সিনিয়র ডেভেলপার, তারা 15-20 বছর ধরে কাজ করতেছে, হিউজ এক্সপিরিয়েন্স। তারা বলছে ঠিক আছে এই রুলসটা তোমরা ফলো করো। তো রুলসটা কি? ভেরিয়েবলের নাম তারা বলছে অলওয়েজ স্মল লেটার লিখতে। ভেরিয়েবল নেম অলওয়েজ শুড বি স্মল লেটার। ভেরিয়েবলের নাম ছোট হাতের লিখতে হবে। তার মানে এখানে যে আমরা 4টা ভেরিয়েবল লিখলাম, এই 4টার মধ্যে কিন্তু আমরা বলতে পারি যে এইটা পারফেক্ট, এইটা পারফেক্ট। এটা কি পারফেক্ট?
এটা স্ট্যান্ডার্ড রুলস অনুযায়ী এটা ভায়োলেট করে, রুলস ভায়োলেট করে। সো ভেরিয়েবলের নাম ছোট হাতে লিখতে হবে। এবার সেকেন্ড স্ট্যান্ডার্ড রুলসটা কি ছিল বলেন তো? ভেরিয়েবলের নেম শুড বি মিনিংফুল। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্ট্যান্ডার্ড রুলস। মিনিংফুল। এবার বলে মিনিংফুল আবার কেমন, সেটা হচ্ছে যে আমি যদি বলি ডলার সাইন, নেম ইজ ইকুয়াল টু 25, কোন সমস্যা আছে? কিন্তু মিনিংফুল হচ্ছে না, কারণ কি নেমের মধ্যে কিন্তু আমি যদি এখানে বলতাম এইজ, এবার কি হইতো? এবার মিনিংফুল হইতো। তো এটা হচ্ছে কি মিনিংফুল, ভেরিয়েবলের ভ্যালুর সাথে যেন ভেরিয়েবলের নামের একটা সামঞ্জস্য থাকে, এটাকে বলা হচ্ছে কি মিনিংফুল। এরপর লাস্টে যেটা বলা তারা বলছে সেটা হচ্ছে যে ভেরিয়েবল নেম শুড বি কি, লাস্টেরটা রিডেবল। বলছেন ঠিক আছে, আপনি বলছেন এরকম লিখতে, আমি বললাম FIRST, ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু বললাম যে MEHEDI, মেহেদি। তাহলে এখানে কি হয়েছে দেখেন, এখানে কিন্তু নামটা মিনিংফুল, ছোট হাতের নামটা কিন্তু কি হয়েছে, ভেরিয়েবলের নামটা কি বলেন তো? মিনিংফুল, স্মল লেটার হয়েছে না, মিনিংফুল হয়েছে না, কিন্তু এটা কি রিডেবল হয়েছে পারফেক্টলি? এখানে দুইটা ওয়ার্ড আছে, ফার্স্ট নেম। সো কি করতে হবে, অনেকে যেটা করে সেটা হচ্ছে এরকম করে দেয়, ফার্স্ট আন্ডারস্কোর নেম ক্যাপিটাল করে দিতে পারে, তাই না? এটা কিন্তু জেন্ট সাপোর্ট করে না, মানে সাজেস্ট করে না। এটা হচ্ছে ক্যামেল কেস, জাভা, যারা ধরেন জাভা টাভা করবে, সি শার্পের ASP.NET করবে, তাদের জন্য এটা। যারা PHP ট্র্যাকে আগাবে তাদেরকে বলা হচ্ছে যে মাঝখানে একটা আন্ডারস্কোর দেওয়ার জন্য। সো দিস শুড বি বেস্ট প্র্যাকটিস ফর PHP ডেভেলপার। সো ফার্স্ট আন্ডারস্কোর নেম, এভাবে কিন্তু এই তিনটা হচ্ছে কি তাহলে ভেরিয়েবল লেখার স্ট্যান্ডার্ড রুলস, আর এই তিনটা ছিল কি মেজর রুলস। সো এইভাবে আমরা ভেরিয়েবলের মধ্যে কিন্তু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে পারি। একটা ভেরিয়েবলের মধ্যে আমরা যে টাইপের ভ্যালু রাখতে পারি তার উপর বেস করে ভেরিয়েবলকে কয় ভাগে ভাগ করা হচ্ছে, মানে ভেরিয়েবলের ডেটা টাইপ কয় ধরনের? 4 ধরনের, তাই না? একটা হচ্ছে ইন্টিজার, রিয়েল, বুলিয়ান, আরেকটা কি ফ্লোট, না? রাইট, অ্যাবসলিউটলি রাইট। কি স্ট্রিং, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, কোন স্ট্রিং অথবা বুলিয়ান ভ্যালু, 4 ধরনের ভ্যালু আমরা রাখতে পারি। নাইস। সো এটা হচ্ছে আমরা ভেরিয়েবল সম্পর্কে ছোট্ট একটা বিষয়ে কথা বললাম আর কি। এখন ধরেন আমি এখানে ফার্স্ট নেমের মধ্যে রাখলাম মেহেদি, আমি যদি ইকো করি $, ফার্স্ট নেম, আমি এগুলো সব কমেন্টস করে দিচ্ছি। আমি বললাম ফার্স্ট নেমের মধ্যে বললাম মেহেদি, এবার যদি বলি $, ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু বললাম সঞ্জয়। ওকে, এবার বললাম ইকো ফার্স্ট নেম। সো কি আসবে আউটপুট বলেন তো? মেহেদি আসবে না সঞ্জয় আসবে? চেক করে দেখছেন নাকি? চেক করে দেখা যাবে না, কিন্তু কি আসবে বলেন তো? দুটোই পাশাপাশি, তাই না? সো একটা কথা এবার একটু খেয়াল করবেন, আমরা এখানে একটু খেয়াল করেন, হ্যাঁ, যে বিষয়টা বলতেছি সেটা হচ্ছে যে আমরা এখানে কিছু ইনস্ট্রাকশন সেট করে দিচ্ছি, আমাদের এই ইনস্ট্রাকশন অনুযায়ী কেউ না কেউ কাজ করবে, তাই না? আমি কিন্তু গত ক্লাসে একটা কথা বলছিলাম যে
এই স্ক্রিপ্টগুলো বা এই ইনস্ট্রাকশনগুলো যে ফাইলের মধ্যে লেখা আছে এই ফাইলের নাম কি বলেন তো? আমি কিছু কোশ্চেন করছি, তার অ্যান্সার দেন। এখানে যে ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু মেহেদি ইকো ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু সঞ্জয় ইকো ফার্স্ট নেম, এই যে কিছু ইনস্ট্রাকশন এখানে সেট করা আছে, এগুলো কি এক একটা ইনস্ট্রাকশন না? এইটা একটা ইনস্ট্রাকশন, এইটা একটা ইনস্ট্রাকশন, এইটা একটা ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনগুলো যে ফাইলের মধ্যে লেখা আছে সেই ফাইলের নাম কি বলেন তো? অ্যাপাচি না? ভেরিয়েবল.php। আরে ভাই এখানে তো বলাই আছে, আমি বুঝলাম না আপনার তো কি মানে কি নিয়ে চিন্তা করতেছেন? আপনার বডি আছে এখানে কিন্তু আপনার মন এখানে নাই। মন কোথায় আছে বলেন? তার কাছে নাকি? হ্যাঁ, সকাল সকাল তো তার কাছে যা লাভ নাই। তো দেখেন ফার্স্ট নেম, তাহলে ইনস্ট্রাকশন গুলো লেখা আছে হচ্ছে ভেরিয়েবল.php নামক ফাইলে। এই ফাইলটা সেভ করা আছে কোথায়? অ্যাপাচির মধ্যে না, এই htdocs এর মধ্যে। সো htdocs এর মধ্যে এই ফাইলটা সেভ করা আছে। এখন আমি যখন এই ফাইলটাকে ব্রাউজারের থ্রুতে রান করতেছি, দেখেন এই যে ব্রাউজারের থ্রুতে যখন আমি অ্যাপাচি রুটে ঢুকলাম, তারপরে ওই ফোল্ডারের থ্রুতে আমি ফাইলটাকে রান করলাম। কেমন? রান করার পর তাহলে আমি যখন এখানে এসে আমি যখন ইন্টার দিব, তখন কি হবে? এই ফাইলের মধ্যে যে ইনস্ট্রাকশনগুলো লেখা আছে এই ইনস্ট্রাকশনগুলো কি ধারাবাহিকভাবে এক্সিকিউট হবে না? এই ইনস্ট্রাকশনগুলো পড়বে কে? যেহেতু htdocs এর মধ্যে রাখা আছে অ্যাপাচি পড়বে। সো ইনস্ট্রাকশনগুলো দুইজন ভদ্রলোক পড়ে। যিনি মেন বস ওনার নাম হচ্ছে কম্পাইলার, আর ওনার একজন অ্যাসিস্ট্যান্ট আছে তার নাম হচ্ছে পার্সার। মেইন বসের নাম কি? কম্পাইলার, ওনার একজন অ্যাসিস্ট্যান্ট আছে তার নাম হচ্ছে পার্সার। সো এই স্টেটমেন্টগুলো যখন এক্সিকিউট হয় তখন আগে ওনার অ্যাসিস্ট্যান্ট আসে, দেখে কোথাও কোনো ভুল আছে কিনা, সিনট্যাক্স এরর আছে কিনা। প্লিজ আসেন।